জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো প্রথমেই আপনাদের সামনে আমি তুলে ধরবো একটা খুশির খবর, যেটা টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি সন্ধেবেলা। তো আমাদের যে পুরনো চ্যানেল ধর ট্রেডিং টিপস, এই চ্যানেলটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সেখানে কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো এই চ্যানেলটি আজ থেকে কিন্তু পুনরায় চালু হয়ে গেছে। তো আপনাদের মধ্যে যারা যারা এই চ্যানেলে যুক্ত নেই, তারা এই চ্যানেলটা সার্চ করলেই পেয়ে যাবেন। ধর ট্রেডিং টিপস ইউটিউবে আপনি সার্চ করলেই কিন্তু চ্যানেলটা পেয়ে যাবেন। ঠিক এরকম একটা লোগো আছে, সার্চ করে আপনি লোগোর মধ্যে যখনই ক্লিক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো রিসেন্ট সন্ধ্যে 6:30টার সময় কিন্তু এই ভিডিওটা চ্যানেলে চলেও এসছে, যেটা মানে একটু পুরনো ভিডিও, মানে যে সময় আমি ফেসবুকে ভিডিওগুলো পোস্ট করছিলাম, তো তখন আমি আপলোড করে রেখেছিলাম 2-4টে ভিডিও। সেগুলোই আমি পরপর 2-3 দিন এখন দিতে থাকবো। তো তার মধ্যে এটা হয়তো একটু পুরনো ভিডিও আছে, কিন্তু আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওগুলোর মধ্যে পুরো প্রপারভাবে বোঝানো আছে। এবং এছাড়া আপনি এই যে যখন এই লোগোটার মধ্যে ক্লিক করবেন, তখন আপনি চ্যানেলে পৌঁছে যাবেন। ঠিক আছে, এরকম চ্যানেলে পৌঁছে যাবেন। এবার দেখবেন সেখানে একটু নিচে চলে যাবেন, চ্যানেলের মধ্যে আপনাকে যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার পর নিচে চলে যাবেন, সেখানে দেখবেন এরকম একটা প্লে লিস্ট করা আছে। তো এই প্লে লিস্টটার মধ্যে আপনাকে পৌঁছাতে হবে। পৌঁছে যাওয়ার পর তারপরে এখানে দেখবেন অনেকগুলো প্লে লিস্ট করা আছে। এই ধর ট্রেডিং টিপসের বার্থডে সেলিব্রেশন করেছিলাম সেটা একটা ভিডিও করা আছে। ইটিএফ নিয়ে কিছু ভিডিও করা আছে। মিউচুয়াল ফান্ড নিয়ে কয়েকটা ভিডিও করা আছে, 3টে ভিডিও। হ্যাঁ, এরকমই স্টক মার্কেট এডুকেশান প্লে লিস্ট আছে। এরকম অনেকগুলো প্লে লিস্ট করা আছে চ্যানেলে। তো প্লে লিস্টের ভিডিওগুলো যারা যারা দেখেননি, তারা প্লে লিস্টের ভিডিওগুলো দেখে নেবেন। এবং আমি এই চ্যানেলের মধ্যেও প্লে লিস্ট করে রেখেছি, এবং সেখানেও অনেক ভিডিও করা আছে। এছাড়া আমি এই পুরনো চ্যানেলের যে প্লে লিস্টে ভিডিওগুলো আছে, সেগুলোকেও কিন্তু এই প্লে লিস্টের মধ্যেও অ্যাড করে দেবো। এবং আপনারা দুটো চ্যানেলের যে কোনো প্লে লিস্টের মধ্যে পৌঁছে গেলে আপনি সমস্ত ভিডিওগুলোই পেয়ে যাবেন। সেই ব্যবস্থা আমি ধীরে ধীরে করে দেবো। তো যাই হোক, আজ থেকে একটা খুশির খবর আপনাদের সকলের জন্যই। প্রথম থেকে আমার এই চ্যানেলে যারা যুক্ত ছিলেন, তারা আবার এই চ্যানেলে নতুন করে ভিডিও পেতে থাকবেন কন্টিনিউ। তো সঙ্গে যুক্ত থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আর জাস্ট বিকেলবেলায় একটা ভিডিও চলে এসছে, সেটাও একটু চাইলে দেখে নিতে পারেন। তো চলে আসি আজকের টপিকে। তো প্রথমেই চলে আসবো আমি নিফটি 50-তে। নিফটি 50-কে আমরা যদি দেখি, তাহলে আজকে ওই 100% মতো একটু ডাউনফল আমরা দেখতে পেয়েছি ওপর থেকে। কিন্তু আলটিমেট আমরা যদি দেখি, তাহলে নিফটি ক্রমশ উপরের দিকেই যাচ্ছে। গত 1 মাসের চার্ট প্যাটার্ন যদি দেখি, তাহলে ধীরে ধীরে একটা আপসাইড মুভমেন্টই আমরা দেখতে পাচ্ছি। এটা নর্মালি একটা পুল ব্যাক মাত্র, তো অত ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই। আমি প্রপারভাবে বুঝিয়েও দেবো। তো গত 6 মাসের চার্ট প্যাটার্ন আমরা যদি দেখি নিফটির, তাহলে 6 মাসের মধ্যে দারুণ একটা ইউসেপ কমপ্লিট করেছে এবং অনেকটাই রিকভারি করেছে। এবং গত 1 বছরের চার্ট প্যাটার্ন আমরা যদি দেখি, তাহলে এখান থেকে মাইনাস হয়েছিল, নিফটি নিচে পড়েছিল, এবং কন্টিনিউ আমি আপনাদের বলেছিলাম মার্কেট এরকমভাবেই কাজ করে। তো মার্কেট লং টাইমে ওপরেই যাবে, এবং দীর্ঘদিন সেটাই হয়ে আসছে। যেটা 5 বছরের চার্ট প্যাটার্ন আপনাকে যদি আমি দেখাই, তাহলে এখান থেকেও দেখুন একটা ইউ আছে, এবং এখানে যে নিচে পড়েছে, এটাও আমি বলেছিলাম ইউ হবে, এবং ভবিষ্যতে ওপরেই যাবে মার্কেট, কারণ মার্কেট এরকমভাবেই চলে। লেফট টু রাইট চার্ট প্যাটার্ন আপনি যদি দেখেন নিফটির, তাহলে ওপরেই যাবে ক্রমশ। তো মার্কেটে যতই নেগেটিভিটি আসুক না কেন, সেটা সাময়িক কিছুক্ষণের জন্য থাকে, কিন্তু আলটিমেটলি মার্কেট সবসময় ওপরেই যায়। এবং আপনার পোর্টফোলিওতে যদি রাইট কোম্পানির স্টক থাকে, সেটাও এই মার্কেটের মতোই যদি নিচে আসে, তাহলে সেটাও ওপরে উঠবেই। তো মার্কেটের এটা নিয়ম। এই সময়টা যখন নিচে আসবে, তখন সেখানে আপনাকে টিকে থাকতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। এবং সেখানে আপনাকে আস্তে আস্তে নিজের হোল্ডিং বাড়াতে হবে, যদি আপনার কাছে রাইট কোম্পানির স্টক থাকে। ঠিক আছে, তাহলে মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে। এবার সেই রিওয়ার্ডটা সবাই কিন্তু নিতে পারে না, কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর রিটেল ইনভেস্টর মার্কেট ছেড়ে অলরেডি পালিয়ে গেছে লস বুক করে। তাদের মধ্যে আবার অনেকে ফিরে আসবে, আবার যখন মার্কেট অল টাইম হাইতে চলবে। এবং
যেমন আমি এই 2-3 দিন আগে একটা ডিফেন্স নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তো ডিফেন্স নিয়ে আমার কাছে এত কমেন্ট আসছিল, এত প্রশ্ন, যার কারণে আমি ডিফেন্স নিয়ে একটা ভিডিও করতেও শুরু করে দিলাম। তো ডিফেন্স সেক্টরগুলোতে আজকে একটু ডাউনফল আমরা দেখতে পেয়েছি। তো দেখুন, একটা কয়েকদিনের মধ্যে যদি একটা বড় র্যালি চলে আসে তাহলে সেখানে একটু প্রফিট বুকিং আসবেই, এটা নর্মাল বিষয়। ঠিক আছে, মানে হিউজ পরিমাণ একটা রিটার্ন দিয়ে দিয়েছে কয়েকদিনের মধ্যে, তাহলে সেখানে আপনি কি মনে করছেন প্রফিট বুকিং হবে না? আপনাদের মধ্যেও হয়তো অনেকে প্রফিট বুকিং করেছেন। তো এই রকমই কাজ, আপনাকে প্রফিটটা নিতে হবে, নাহলে আবার যদি সেই নিচের যে লেভেলটা ছিল সেখান থেকে এরকম একটা স্পাইক হয়েছে, আবার যদি সেই লেভেলটা চলে আসে তাহলে এই যে টোটাল প্রফিটটা আপনার ছিল সেই প্রফিটটা তো চলে গেল, তাহলে আপনি কিছুই দেখতে পেলেন না। ঠিক আছে, বাকি সমস্ত ডিটেলসে আলোচনা ওই ভিডিওর মধ্যে আমি করে দিয়েছি, অনেকেই দেখেছেন ভিডিওটি, প্রচুর মানুষ দেখেছেন। এবং তার সাথে সাথে গতকাল ঠিক সকালবেলা একটি ভিডিও এসছিল চ্যানেলে, যেটা আমাদের সকলের প্রিয় বিদ্যুৎবাবু ভিডিওটি তুলে ধরেছেন আপনাদের কাছে, আমি জাস্ট সেটাকে আপনাদের সামনে পরিবেশনা করেছি। তো তার মধ্যে 2-1 কমেন্ট করেছেন যে দাদা এটা তো আপনার গলা না। দেখুন, আপনারা রেগুলার আমাকে ফলো করেন, সবই আমি বুঝলাম, কিন্তু মানে টোটাল ব্যাপারগুলো ফলো করেন না, যার কারণে এই প্রবলেমটা হয়ে যায়। কারণ বিদ্যুৎবাবুকে প্রত্যেকেই চেনেন যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন, ঠিক আছে, এবং ওনাকে সকলে খুবই ভালোবাসেন। তো ওনার ভিডিওটা সবাই দেখেছে, সবাই খুব মানে দারুণ বলেছেন। যারা এখনও দেখেননি ভিডিওটি চ্যানেলে দেওয়া আছে, দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি প্লে লিস্টের মধ্যেও ভিডিওটা অ্যাড করে দেবো, তো সেটা কিন্তু অবশ্যই দেখবেন। কিভাবে একটা শেয়ারের প্রাইস বাড়ে বা কমে ডিটেলসে কিন্তু খুব ভালোভাবে বুঝিয়েছে বিদ্যুৎবাবু। তো ওই ভিডিওটি আমি আপনাদের সকলকেই দেখার অনুরোধ করব। এবং তাতে উনি কিছু প্রশ্নও করেছেন, যার উত্তরও অনেকে দিয়েছেন, কারণ দেখিয়ে উত্তর দিয়েছেন, অনেকে ডাইরেক্ট উত্তর দিয়েছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই সকলের পাশে থাকলে তাহলে অনেকটা ধাপ আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাব। এইভাবে ধীরে ধীরে আপনি স্টক মার্কেটের প্রতি আপনার নলেজ প্রচুর বাড়বে। তো দেখেছেন, একটা কমিউনিটি তৈরি করলে কত সুবিধা আছে। এই যে আপনাদের জন্য সুবিধার জন্য যে টেলিগ্রাম চ্যানেলটা আমি করে রেখেছি এবং তাতে যে চ্যাটিং গ্রুপটা করে রেখেছি, সেখানে বিভিন্ন ধরনের আলোচনা হয় এবং তার মধ্যে কত ট্যালেন্ট উঠে আসে। তো এই সমস্ত কিছু যখন এক জায়গায় হয়ে যাবে, তার মানে ভাবুন সেই জায়গাটা কোথায় পৌঁছে যাবে। তো এই সুযোগ সুবিধাগুলো নিন, যেগুলো কিন্তু বাকি অন্যান্য জায়গায় পাওয়া যায় না বলতে পারেন, আমি অন্তত কোথাও দেখিনি। তো এই সুবিধাটা যখন দিয়েছি, কারণ কেন জানেন, কারণ আমি কিন্তু সেইভাবে আপনাদের সাথে মিশিনি। আমি প্রত্যেককেই এই যে আমার চ্যানেলে যতজনই আছেন তাদেরকে আমি সাবস্ক্রাইবার মনে করি না, প্রত্যেকেই আমার পরিবারের একজন সদস্য মনে করি। এবং আমি চাই প্রত্যেকে ভালোভাবে শেয়ার মার্কেটটা শিখুক এবং ধীরে ধীরে এগিয়ে যাক, কোনোভাবে যাতে তাদের প্রবলেম না হয় শেয়ার মার্কেট বুঝতে। তার কারণে যত রকম সুযোগ সুবিধা করা যায় আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে থাকি। তো একটু সবাই অ্যাক্টিভ থাকুন এবং যুক্ত থাকুন সমস্ত কিছুতে, তাহলে কিন্তু আপনার অনেক ধাপ আপনি এগিয়ে যাবেন। সবার আলোচনা শুনলে অনেক লাভ হবে। ঠিক আছে, তো যাই হোক, মার্কেট অল টাইম হাইতেই পৌঁছাবে আবার, শুধু সময়ের অপেক্ষা। তাহলে মার্কেট শর্ট টাইমের জন্য একটু ভয় দেখায়, কিন্তু আলটিমেট পেশেন্স থাকলে এবং ধৈর্য রাখতে পারলে মার্কেট তার রিওয়ার্ডটাও দেয়, যেটা কিন্তু অনেকেই পেয়েছেন। অনেকের পোর্টফোলিও কিন্তু পজিটিভে চলে এসছে, যেটা আমি কন্টিনিউ খবরাখবর পাচ্ছি। আচ্ছা, এই ভিডিওর থাম্বনেলে আপনি দেখতে পেয়েছেন একটি ছোট কোম্পানি নিয়ে আলোচনা করব, অবশ্যই করব, ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ। তার আগে আমি কিছু জিনিসগুলো কভার করে দিচ্ছি, এগুলোও দেখতে থাকুন। ঠিক আছে, তো নিফটি 50কে আমরা যদি দেখি তাহলে আজকে 1.25% নেগেটিভ, নেক্সট 50 সামান্য পজিটিভ 0.5%। নিফটি ব্যাঙ্কও পজিটিভ, গ্রিনেই ক্লোজ করেছে। ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস পজিটিভই ছিল। বাকি মানে লার্জ ক্যাপের দিকে আপনি যদি দেখেন আজকে, তাহলে লার্জ ক্যাপ নিফটি 100, 200, 500 মোটামুটি লার্জ ক্যাপগুলোতেই একটু ডাউনফল দেখা গেছে, কিন্তু তারপরে মানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপগুলো খুব দারুণভাবে কিন্তু একটা র্যালি দেখিয়েছে এবং প্রতিটি ভালো ভালো স্টক যত আছে কোম্পানি, তাদের মধ্যে ভালো র্যালি দেখা গেছে। নিফটি অটো সেক্টর আজকে খুব দারুণ বুম হয়েছে, যেখানে বাজাজ অটো দারুণ একটা পারফরমেন্স দেখলাম আজকে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস নর্মাল।
এফএমসিজি, আইটি সেক্টর একটু আজকে বেশি পিটাই হয়েছে, যার কারণে এই যে নিফটিতে হচ্ছে সবথেকে বড় ওয়েটেজ ব্যাঙ্কিং সেক্টরের, যেটা এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। তো এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের আজকে পারফরমেন্স আমরা তেমন দেখতে পাইনি, নর্মাল এভারেজ পারফরমেন্স, যেখান থেকে শুরু হয়েছে প্রায় ওখানেই ক্লোজিং দিয়েছে। তো তারা কোনো র্যালি দেখেনি। এবার তাদের ওয়েটেজটা 1 নম্বর এবং 2 নম্বর, যার কারণে মার্কেট ওপরে উঠতে পায়নি। এবং সেকেন্ড ওয়েটেজ রাখে হচ্ছে আইটি সেক্টর। তো আইটি স্টকগুলোতে একটু পিটাই হয়েছে, যার কারণে মার্কেট নিচে এসছে, নর্মাল ব্যাপার। এবার যাদের পোর্টফোলিওতে আইটি স্টকের সংখ্যা বেশি, তাদের পোর্টফোলিও আজকের দিনে নেগেটিভ হয়েছে, ঠিক আছে। বাকি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ নিয়ে যাদের পোর্টফোলিও করা আছে তারা পজিটিভেই আছে আজকে যতদূর সম্ভব। যাই হোক, নিফটি মেটালও পজিটিভ, ফার্মা পজিটিভ, পিএসইউ ব্যাঙ্ক আজকে দারুণ র্যালি দেখিয়েছে, সরকারি ব্যাঙ্কগুলো। প্রাইভেট ব্যাঙ্ক নর্মাল পারফরমেন্স, নিফটি রিয়েল এস্টেট কোম্পানিগুলো দারুণ পারফর্ম করেছে। হেলথ কেয়ার সার্ভিসও পজিটিভ। অয়েল অ্যান্ড গ্যাস একটু নেগেটিভ, মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি মার্কেটের তৃতীয় যে ওয়েটেজ রাখে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিও আজকে একটু নেগেটিভ গেছে, যার কারণে মার্কেটও নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে। এটা নর্মাল ওয়েটেজ হিসাবে মার্কেট রিয়াকশান দেখাবে, ঠিক আছে। তো এবার দেখুন, এই মার্কেট যতটুকু নেগেটিভ, এবার আমাদের তো ইউএস মার্কেটটাও ফলো রাখতে হয়। তো লাস্ট দিনকে আমরা ইউএস মার্কেটে একটু নেগেটিভিটি দেখেছিলাম, সেই জিনিসটাই আজকেও দেখেছি আমরা। তো এইগুলো সাধারণ ব্যাপার, মার্কেট কিন্তু ধীরে ধীরে এখনও আপসাইডের দিকেই যাচ্ছে। এবার যখন ওপরে যাবে তখন একটু তো ওপর থেকে একটু নিচেও আসবে, তো সেই জিনিসটা নর্মাল, একদম কিচ্ছু না, মার্কেট একদম নর্মালি চলছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ আপাতত নেই। পজিটিভ কারণগুলো কী আছে আমি কন্টিনিউ রেগুলার বলে গেছি, যারা রেগুলার ফলো রাখেন, রেগুলার আপডেট থাকেন, তারা প্রত্যেকেই জানেন, আর নতুন করে বলার কিছু নেই। বাকি চলে আসবো আজকের এফআইস ডিআইসের ডাটাতে। তো এফআইস আজকে নেট 525 কোটি টাকার নেট সেলিং করেছে, এবং ডিআইসও অল্প কিছু সেলিং করেছে 237 কোটি। তো ভলিউমটা এমন কিছু খুব বেশি ওপর নিচে না, মোটামুটি যতটা সেল করেছে ততটাই প্রায় বাই করে নিয়েছে। কিন্তু গত বেশ কয়েকদিনের পারফরমেন্স আমরা যদি এফআইসের দেখি, তাহলে এফআইসের নেট আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আজকের দিনে সেলিং করেছে, কিন্তু কন্টিনিউয়াসলি আমরা কিন্তু এফআইসের বাইংই দেখতে পাচ্ছি, কন্টিনিউ পুরো এই মাসটা থেকে শুরু করে একদম 2 তারিখ থেকে শুরু করে দেখুন বাইং কন্টিনিউ বাইং। তো এফআইসদের এই কন্টিনিউ যে বাইংটা হচ্ছে, এটা একটা পজিটিভ সিগন্যাল, ঠিক আছে। এবার মাঝের মধ্যে 2-1 দিন তো একটু সেল করবেই, ঠিক আছে। আলটিমেটলি ম্যাক্সিমাম ওরা বাই করছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। তো গত শুক্রবার দিন এফআইস কিন্তু দারুণ পরিমাণে বাই করেছিল, একটা বিশাল ভলিউমে একটা বাইং এসেছিল, ঠিক আছে। এবং উল্টো দিকে ডিআইস তো কন্টিনিউ বাই করেই যাচ্ছে, তো মাঝের মধ্যে ডিআইসও একটু সেল করবে। তো ওভারঅল মানে বাইংয়ের মাত্রাটা একটু বেশি কিন্তু আমরা এখন অলরেডি দেখতেই পাচ্ছি, যার কারণে মার্কেটও রিকভার হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছি। তো আপাতত কোনো নেগেটিভিটি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার চলে আসবো আমি ভোডাফোনের কিন্তু দিন শেষ। তো এই কোম্পানিগুলো আমি কভার করছি কেন, কারণ এইগুলো মার্কেটের আপডেট, তো আপডেট আপনাকে থাকতে হবে, যার কারণে আমি শেয়ার করে দিচ্ছি। তো এই আপডেটগুলো যাতে রাখতে পারেন, নেগেটিভ নিউজগুলো, পজিটিভ নিউজগুলো, যেগুলো মোটামুটি আমার কাছে ধরা পড়ে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, তো ভোডাফোন আইডিয়া বর্তমানে গুরুতর আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি, যা কোম্পানির ভবিষ্যৎ ও অস্বস্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। আর্থিক সংকট ও আদালতের রায়, ঠিক আছে, আদালতে একটা কেস চলছিল কোর্টে। তো ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি ভোডাফোন আইডিয়ার 45,457 কোটি, প্রায় 5 বিলিয়ন সম্মানিত মোট রাজস্ব, এজিআর, ঠিক আছে, বকেয়া সুদ ও জরিমানা মুকুফের আবেদনকে খারিজ করে। যে আবেদনটা মানে 45,457 কোটি টাকা মুকুব করার জন্য আবেদন করেছিল ভোডাফোন সুপ্রিম কোর্টে, তো সুপ্রিম কোর্ট কিন্তু আবেদনটা খারিজ করে দিয়েছে পুরো টোটালি। এই রায়ের ফলে কোম্পানির শেয়ার মূল্য 12% পর্যন্ত হ্রাস পেয়েছে আজকের দিনে। ভোডাফোন আইডিয়ার মোট ঋণ প্রায় 25 বিলিয়ন। এখন কতটা এরা খারিজ করার জন্য মানে আবেদন করেছিল, মাত্র 5 বিলিয়ন। তো 5 বিলিয়ন যদি খারিজও করে দিত, তারপরেও 20 বিলিয়ন বাকি থাকতো। তো এখন এই টোটাল 25 বিলিয়নই বাকি আছে, ঠিক আছে। এবং কোম্পানি সতর্ক করেছে, মোট ঋণ এত, কোম্পানি সতর্ক করছে সরকারি সহায়তা না পেলে ফিনান্সিয়াল ইয়ার 2026-এর পর তারা কার্যক্রম চালিয়ে যেতে পারবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে ভোডাফোন আইডিয়া।
তো সরকারি সাহায্য কিন্তু এর আগে ভোডাফোন আইডিয়াকে করেছে সরকার যে করেনি সেটা একদমই না। সরকার কিন্তু কোম্পানিকে যথেষ্ট সুযোগ দিয়েছিল এবং মানে কিভাবে সাহায্য করেছিল সেটা হচ্ছে কোম্পানির কাছে যে শেয়ার ছিল, কোম্পানির প্রোমোটার হোল্ডিং, তো সেটাই তো কোম্পানির অ্যাসেট, সেটা সরকার নিজের কাছে নিয়ে নিয়েছিল এবং তার এগেনস্টে ঋণটা মুকুব করে দিয়েছিল। কিন্তু সরকার এখন প্রায় 49% কাছাকাছি চলে গেছে ভোডাফোনের স্টেক, মানে আর 2% হলেই তো পুরো সরকারি কোম্পানি হয়ে যাবে ভোডাফোন আইডিয়া। তো সরকার আর কতভাবে সাহায্য করবে? কিন্তু এবার তারা নিজেরাও জানিয়ে দিচ্ছে যে সরকার যদি সাহায্য না করে তাহলে কোনোভাবেই তারা আর এই ব্যবসা চালিয়ে রাখতে পারবে না, পরিষ্কার জানিয়ে দিচ্ছে। শেয়ার বাজারে পতন, এজিআর মানে ঋণ মুকুবের আবেদন খারিজের পর ভোডাফোন আইডিয়ার শেয়ার মূল্য 1.25% পর্যন্ত হ্রাস পেয়ে 6.47 নেমেছে। এই পতন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং কোম্পানির আর্থিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। তো আমি তো এর আগে আপনাদের সামনে ভোডাফোন আইডিয়া যতবারই কভার করেছি আমি 100 বার বলেছি, তার মধ্যে যে আমার পার্টিকুলারলি আমার এই কোম্পানিটা একদমই পছন্দ নয়। তার মধ্যেও অনেকেই অনেক কথাই বলেছেন, যাই হোক সেগুলো নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। কোম্পানি নতুন রিচার্জের প্ল্যান করেছে, দাম বৃদ্ধি করেছে, তাতেও কোনো লাভ হচ্ছে না। কোম্পানি সম্প্রতি একটি বার্ষিক প্রিপেড প্ল্যান চালু করেছে যার মূল্য 5,000-এর নিচে এবং এতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত রয়েছে। তবে ভোডাফোন আইডিয়া সহ অন্যান্য টেলিকম অপারেটররা 2025 সালের শেষ নাগাদ রিচার্জ প্ল্যানের দাম 20 থেকে 25% পর্যন্ত বাড়ার পরিকল্পনা করছে। সরকারের অংশীদারিত্ব, সরকার পূর্বে ভোডাফোন আইডিয়ার কিছু বকেয়া ঋণ ইকুইটিতে রূপান্তরিত করে, যেটা আমি বললাম আর কি, ইকুইটিতে রূপান্তর করে কোম্পানিতে 49% অংশীদারিত্ব গ্রহণ করেছে। তবে সম্প্রতি কোম্পানির সুদ ও জরিমানা মুকুবের অনুরোধ সরকার 29 এপ্রিল খারিজ করেছে, আর নেবে না সরকার বলে দিয়েছে। ভবিষ্যতে অনিশ্চয়তা, ভোডাফোন আইডিয়ার সিইও অক্ষয় মুন্ডা সরকারকে জানিয়েছেন যে প্রয়োজনীয় সাহায্য না পেলে কোম্পানি ফিনান্সিয়াল ইয়ার 26-এর পর কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। এই পরিস্থিতি ভারতের টেলিকম খাতে প্রতিযোগিতা ও পরিষেবা প্রাপ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তো টোটাল সারাংশ কী দাঁড়ালো? ভোডাফোন আইডিয়া বর্তমানে গভীর আর্থিক সংকটে রয়েছে এবং সরকারি সহায়তা ছাড়া কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত। রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির পরিকল্পনা এবং নতুন অফারগুলি গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি দিলেও কোম্পানির অস্তিত্ব রক্ষায় বড় ধরনের পদক্ষেপ প্রয়োজন। আর কি পদক্ষেপ করবে? তো ওরা সোজাসুজি সরকারকে বলেছে আপনারা আমাদের ইকুইটি নিয়ে নিন, আপনারা আমাদের ঋণটা মুকুব করে দিন। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না, আমরা ইন্টারেস্টেড নই এবং সুপ্রিম কোর্টে ওরা তার এগেনস্টে মামলা করেছিল, সেই মামলাতেও সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে কোনোভাবেই হবে না। তো ব্যবসা মোটামুটি বলতে পারি যে গোটাতেই চলেছে আর কি, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট চলে আসবো যে কোম্পানিটা আমি বলেছিলাম একটা ছোট কোম্পানি। তো এই যে কোম্পানিটা রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস লিমিটেড, এই কোম্পানিটা একটা ছোট কোম্পানি এবং এর প্রচুর রকমের বিজনেস আছে, যে বিজনেসগুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখতে থাকুন। রতন ইন্ডিয়া গ্রুপ এর প্রধান প্রতিষ্ঠান রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ। ঠিক আছে, রতন ইন্ডিয়া হচ্ছে একটা গ্রুপ এবং এর প্রধান মেন যে বিজনেস সেটা হচ্ছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ। এবার এই রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজের মধ্যে প্রচুর রকমের বিজনেস আছে, সেগুলোকে আপনাদের স্টাডি করতে হবে। আমি কিছুটা স্টাডি করে দেওয়ার চেষ্টা করছি। এই কোম্পানি ই কমার্সে কাজ করে, বৈদ্যুতিক যানবাহন মানে ইলেকট্রিক ভেহিকেলে কাজ করে, ফিনটেক, ড্রোন প্রযুক্তি এবং ফ্যাশন খাতে সক্রিয়, মানে এতগুলো সেক্টরে কাজ করে। কোম্পানির পরিচিতি কী আছে? প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালে। মুখ্য কার্যালয় হচ্ছে নয়াদিল্লিতে আছে কোম্পানির অফিস। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোথায় আছে? NSE BSEতে লিস্টেড আছে, দুটো জায়গাতেই। কোম্পানির চেয়ারপারসন রাজীব রতন ও অঞ্জলি রতন নাশিয়ার। মূল ব্যবসা ও সহযোগী প্রতিষ্ঠান সমূহ। এবার দেখুন কি কি ব্যবসা আছে। কোকো ব্লু রিটেল লিমিটেড, ঠিক আছে, এর মাধ্যমে রতন ইন্ডিয়া এর ই কমার্স শাখা, যা বিভিন্ন পণ্যের অনলাইন বিক্রয় করে, বিভিন্ন জিনিস বিক্রয় করে, তার মানে ই কমার্সের কাজ করে এই কোম্পানিটি। তারপর রিভল্ট মোটরস, এর কাজ কি? ভারতের বৈদ্যুতিক মোটরসাইকেল প্রস্তুতকারক, যার RV400 মডেল জনপ্রিয়। যারা জানেন তারা নিশ্চয়ই জানবেন। 2023 সালে রতন ইন্ডিয়া এই কোম্পানির 100% মালিকানা অর্জন করে। তার মানে এই কোম্পানিটিকে, মানে RV400 যে মডেল
বাইক, সেই কোম্পানিটাকে এই রতন ইন্ডিয়া কিনে নিয়েছে, 100% মালিকানা নিয়ে নিয়েছে। ঠিক আছে, নেক্সট এরা কী কাজ করে? নিউ ব্র্যান্ডস লিমিটেড, পুরুষ ও নারীদের জন্য ফ্যাশন পণ্যের সরবরাহী, যা ডাইরেক্ট টু কনজিউমার মডেলে কাজ করে। ঠিক আছে, তারপর উইথিন, একটি ফিনটেক প্ল্যাটফর্ম যা তাৎক্ষণিক ঋণ, টু হুইলার লোন এবং ক্রেডিট কার্ড পরিষেবা প্রদান করে। তার মানে এই সেগমেন্টেও কোম্পানি কিন্তু কাজ করে। তারপর কি কাজ করে? নিও স্কাই ইন্ডিয়া লিমিটেড, ড্রোন প্রযুক্তিতে। তো এই যে বিজনেসটা আছে, এই বিজনেসটা কিন্তু একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এবং তার সাথে সাথে ইলেকট্রিক ভেহিকেলের বিজনেসটাও ফিউচার ওরিয়েন্টেড একটা বিজনেস। তো এই দুটো বিজনেস ফিউচার ওরিয়েন্টেড জিনিস নিয়ে কিন্তু কোম্পানি এগোচ্ছে। তো ড্রোন প্রযুক্তিতে বিশেষজ্ঞ, যা ড্রোনের প্রোডাক্ট এবং ড্রোনে সার্ভিস সমাধান প্রদান করে। তাহলে বুঝতে পারছেন, মানে কোম্পানি ড্রোন সেগমেন্টেও কিন্তু কাজ করে। তারপর এরোস্পেস সিস্টেমস, এতেও কিন্তু কোম্পানি কাজ করে, ড্রোন হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রস্তুতকারক, যা নিও স্কাই এর অধীনস্থ। তাহলে বুঝতে পারছেন। বাকি ম্যাটারনেট, যুক্তরাষ্ট্রভিত্তিক শহরে ড্রোন লজিস্টিক কোম্পানি, যেখানে রতন ইন্ডিয়া কৌশলগত বিনিয়োগ করেছে। তার মানে কোম্পানির বিজনেস কিন্তু অনেক রকমভাবে ছড়িয়ে আছে। তো মূল কোম্পানি হচ্ছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ, এবং তার মধ্যে এই বিজনেসগুলো কিন্তু ইনক্লুডেড আছে। তার মানে সমস্ত বিজনেসগুলোকে মিলিয়েই কোম্পানির রেভিনিউ, নেট প্রফিটের ব্যাপারটা দেখা যাবে আর কি। ঠিক আছে, এবার কোম্পানির আর্থিক তথ্য কী আছে? মোট কত কোটি মার্কেট ক্যাপ? 6,491 কোটি টাকা মার্কেট ক্যাপ কোম্পানির। তার মানে একটা স্মল ক্যাপ কোম্পানি বলাই যেতে পারে। তো নেট আয় 359 কোটি, 39 জন কর্মচারী আছে কোম্পানির। শেয়ার বাজারের পারফরমেন্স, বর্তমান শেয়ার মূল্য এই, বাজারের মূলধন, মার্কেট ক্যাপ এত, এক বছরে নেগেটিভ রিটার্নে বসে আছে প্রায় 25% মতো। ঠিক আছে, তো রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড একটি বহুমুখী প্রযুক্তি নির্ভর কোম্পানি, যা ভারতের ডিজিটাল ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের বৈদ্যুতিক যানবাহন, ড্রোন প্রযুক্তি, ফিনটেক এবং ই কমার্স খাতে বিনিয়োগের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে। তাহলে বিজনেসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের কাছে কি কোনো প্রকার রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। এই কোম্পানিটি আপনাদের সামনে তুলে ধরার আমার উদ্দেশ্য এটাই, যে এই কোম্পানি কি বিজনেস করে এবং সেই বিজনেসগুলো ভবিষ্যতে যদি গ্রো করতে পারে তবে গিয়ে দেখা যাক কি হয়। এবার আমি চলে আসবো একটু কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে। মার্কেট ক্যাপ তো প্রথমেই দেখিয়ে দিয়েছি 6,710 কোটি টাকা, এবং স্ক্রিনার ওয়েবসাইটেও আপনি দেখতে পারবেন। এই যে এখানেও যদি আমি টাইপ করি তাহলে কোম্পানির কী বিজনেস আছে, ইনক্লুডিং ই কমার্স, ইলেকট্রিক ভেহিকেলস অ্যান্ড ড্রোনস। তো এই ড্রোনস এবং ইলেকট্রিক ভেহিকেলস, এই দুটো বিজনেস ফিউচার ওরিয়েন্টেড একটা বিজনেসের সাথে যুক্ত। তো এটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন চাইলে। বাকি সেপ্টেম্বর মানে এখনও রেজাল্ট আসেনি। তো 2024 থেকে আমরা যদি কোম্পানির পারফরমেন্স দেখি ইয়ারলি, তাহলে রেভিনিউ 2022-এ ছিল 14 কোটি টাকা মাত্র। তারপর 2023-এ রেভিনিউটা বেড়ে 4,124 কোটি, দুর্দান্ত পরিমাণ গ্রোথ। 2024-এ বেড়ে 5,610 কোটি। তার মানে ব্যবসাটা কীরকমভাবে বাড়ছে দেখুন। এখন 7,510 কোটি, একটা কোয়ার্টার এখনও বাকি আছে। তার মানে হু করে বিজনেস খুব সুন্দরভাবে বাড়ছে আপাতত একটা ছোট কোম্পানির ক্ষেত্রে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে নেট প্রফিট এখানে 554 কোটি ছিল, তারপরে মাইনাস হয়ে গেছে, খরচ বেশি হয়েছে, তারপরে কিন্তু আবার পজিটিভে চলে এসেছে 424 কোটি, এখন 358 কোটি, একটা কোয়ার্টার এখনও বাকি আছে। তো ইপিএসটাও ধীরে ধীরে আপাতত বাড়ছে। এবার যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, তো রেজাল্ট এর গুরুত্বপূর্ণ। রেজাল্ট যদি একটু ঠিকঠাক না আসে তবে সেক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকে। বাকি অন্যান্য জিনিসগুলো আমরা চেক করে নেব, যেমন কোম্পানির কাছে রিজার্ভস কত আছে, 1,173 কোটি, এবং রিজার্ভসটা কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা একটা ভালো সাইন। এবং বোরোয়িং আছে 1,254 কোটি, রিজার্ভসের তুলনায় বোরোয়িংটা একটু বেশি আছে। তো বোরোয়িংয়ের এই প্লাস সাইনে আমরা যদি ক্লিক করি তাহলে একটু দেখে নেব। তো কোম্পানির কাছে লং টাইম বোরোয়িং আছে 1,228 কোটি টাকা, এবং রিসেন্ট এটা নিচে, এবং শর্ট টাইম বোরোয়িং কিছু নেই, শর্ট টাইম বোরোয়িং ক্লিয়ার করে দিয়েছে কোম্পানি। তাহলে লং টাইম বোরোয়িংটা ধীরে ধীরে কোম্পানি শোধ করবে। ঠিক আছে, কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট আছে 255 কোটি টাকা, এবং টোটাল অ্যাসেট আছে 3,800 কোটি টাকা। টোটাল অ্যাসেট ধীরে ধীরে বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসবো।
যেখানে আমরা প্রোমোটার স্টেক মোটামুটি 75%-এর কাছাকাছি দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখছি একটা জিনিস, সেটা হচ্ছে এফআইস তাদের হোল্ডিংটা ধীরে ধীরে বাড়াচ্ছে, যেখানে একটা ভালো জিনিস দেখা যাচ্ছে। তো সবসময় এফআইস হোল্ডিং বাড়াচ্ছে মানে সেখানে ভালো সেটা নাও হতে পারে। তো একটা স্মল ক্যাপ কোম্পানি এফআইস তাদের হোল্ডিং বাড়াচ্ছে, তো এফআইস অনেক কিছু ওরা তো কোম্পানি নিয়ে ডিটেলস স্টাডি করে, তো স্টাডি করে ওদের ভালো মনে হয়েছে, তো ওরা যখন মনে করবে যে কোম্পানিটার মধ্যে কোনো নেগেটিভিটি কিছু আছে, ওরা কিন্তু তখন বেরিয়েও যাবে। তো সেটা দেখে কখনোই একটা শেয়ার বাই করা উচিত নয়, ঠিক আছে। উল্টো দিকে ডিআইস আমরা যদি দেখি, তাহলে ডিআইস অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না আপাতত, তবে সামান্য পরিমাণ কিছুটা হোল্ডিং বেড়েছে। এবং পাবলিক হোল্ডিং আমরা যদি দেখি, তাহলে 20% ছিল, সেখান থেকে কমে 18.94%, আরও লাস্ট কোয়ার্টারে কমে 18.82%। তো মার্চ কোয়ার্টারের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপডেট হয়ে গেছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এফআইস হোল্ডিংটা বেড়েছে এবং পাবলিক হোল্ডিংটা একটু কমেছে। তো চাইলে আপনারা স্টাডি করে দেখতে পারেন, ঠিক আছে। কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট, ঠিক আছে। তো এবার স্মল ক্যাপ কোম্পানি, যাদের মনে হচ্ছে যে এই কোম্পানিটায় গেলে রিস্ক হতে পারে, একদমই যাবেন না, আমি কখনোই বলবো না, এবং কোনোভাবেই আমি আপনাকে কখনোই বলবো না যে এই শেয়ারটা আপনি কিনুন, না, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ডিসিশন। আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আছে তার সাথে কনসাল্ট করে তারপরে গিয়ে আপনি কেনা বেচা করবেন, কারণ এখানে লস হলে সেটা কিন্তু আপনারই হবে, সেটা আমার হবে না। সুতরাং আমার কথা শুনে হোক বা অন্য কারোর কথা শুনে হোক, কখনো কারোর কথা শুনে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না, কারণ প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা আলাদা। আপনার মাথায় যে চিন্তাভাবনা কাজ করবে, সেই চিন্তাভাবনা আপনি যাকে জিজ্ঞাসা করছেন তার মাথায় কাজ নাও করতে পারে, তার মাথায় অন্যরকম কাজও করতে পারে। তো এখানে আমি আমার ব্যক্তিগত ধারণাটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করি, এবার সেটা ভুলও হতে পারে। সুতরাং কখনোই চোখ বন্ধ করে বিশ্বাস করা কাউকেই উচিত নয়, ঠিক আছে। আমি ডিটেলস আপনাকে কেন বলছি এই কথাগুলো, তার কারণ অনেকেই মনে করে যে একটা কোম্পানির নাম দেখে নিলাম, সেই কোম্পানিটা কিনে নিলে আমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব, না, এই সমস্ত ভুল চিন্তাভাবনা। মেন কোম্পানির বিজনেস দেখেই আপনাকে কোনো শেয়ার বাই করতে হবে, সেটা যে কোনো স্টকই হোক। সবসময় তার বিজনেস এবং সেই বিজনেসটা ফিউচারে গিয়ে গ্রো হতে পারে কিনা সেটা আপনাকে অনুমান করতে হবে, অনুমানের ভিত্তিতে স্টক মার্কেটে কাজ হয়। তো যার অনুমান যতটা সঠিক হবে সে ততটা এগিয়ে যাবে বা প্রফিট করবে বলতে পারেন, ঠিক আছে। তো এই অনুমানের ভিত্তিতেই আমরা প্রত্যেকেই কাজ করি। তো আমার যে ব্যক্তিগত অনুমান, সেই অনুমানের ভিত্তিতে আমার মনে হয় এই ড্রোন সেগমেন্ট এবং ইলেকট্রিক ভেহিকেল এই দুটোই ফিউচার গিয়ে একটা ভালো গ্রোথ অপরচুনিটি আছে বলে আমি মনে করি। তো এই দুটো সেগমেন্টে কিন্তু দারুণ অপরচুনিটি আপাতত আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। এবার সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি কি করবেন। চলে আসি নেক্সট আরেকটা মাঝারি কোম্পানি বা মিড ক্যাপ কোম্পানি বলতে পারেন। তো সেটা খুব সুন্দর একটা অপরচুনিটি দিয়েছিল, এখনও অপরচুনিটি আছে ঠিকই, তবে ডিসক্লেমার আবারও কিন্তু বারবার ক্লিয়ার কাট। আমার নিজস্ব পার্সোনাল কোম্পানিটি খুবই পছন্দ, কিন্তু আপনাকে কোম্পানির বিজনেস নিয়ে স্টাডি করতে হবে টোটালি, তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন। কোম্পানিটি হচ্ছে অ্যাস্ট্রাল লিমিটেড। 1 বছরের রিটার্ন আমরা যদি চেক করি তাহলে 31% মাইনাস, এবং ওপরের টপ লেভেল থেকে যদি ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি, প্রায় মোটামুটি যদি দেখি প্রায় 40% কারেকশন হয়েছে, ঠিক আছে। এবার গত 5 বছরের আমরা পারফরমেন্স যদি দেখি, তাহলে 5 বছরের 200% রিটার্ন, কিন্তু রিটার্নটা আরও বেশি ছিল, এখানে দেখতেই পাচ্ছেন। তারপরে একটা কারেকশান। এবার আমি চলে আসবো কোম্পানির ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আমরা যদি ফলো করি, তাহলে লেফট টু রাইট চার্ট প্যাটার্নটা উপরে আছে, আপাতত এখন কারেকশান মোডে আছে। তো এইরকম কারেকশান এর আগেও অনেকবারই হয়েছিল, অতীতের রেকর্ড যেটা বলছে, ঠিক আছে। এবার এই কোম্পানি নিয়ে একটু আমি চলে আসবো ফান্ডামেন্টাল তার কী আছে। এবং 1 বছরের চার্ট প্যাটার্নে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ওপরের টপ লেভেল থেকে যতটা রিকভারি মানে ডাউন হয়েছিল, এখন একটা রেঞ্জ ধরেছিল, তারপরে ধীরে ধীরে এখন একটা উপরে যাওয়ার চেষ্টা হচ্ছে আপাতত, যেটা দেখতে পাচ্ছি চার্টে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। এই জায়গাটা একটু দাঁড়িয়ে একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে, ঠিক আছে। তো যেটা দেখতে পেলাম সেটাই দেখালাম, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট চলে আসি আমি ফান্ডামেন্টালে। তো অ্যাস্ট্রালের বিজনেস আর নতুন করে মানে ডিটেলসে আলোচনা করছি না, কারণ অ্যাস্ট্রাল যে পাইপ বলুন বা যেরকম প্লাস্টিক আইটেম, মানে একটা বাড়ি তৈরি করতে গেলে যা কিছু পাইপ বলুন, জলের যে কি বলে ওটাকে, যে জলের রিজার্ভার হয় সেটা,
এই রকম যাবতীয় আইটেম যত আছে এই সেগমেন্টে কোম্পানি বিজনেস করে। ঠিক আছে, তো 1996 সাল থেকে কোম্পানি ব্যবসা করছে। তো প্লাম্বিংয়ের কাজ করে আর কি কোম্পানি। ঠিক আছে, যাই হোক 72% মার্কেট শেয়ার আছে কোম্পানির কাছে, তাহলে বুঝতে পারছেন। এবার চলে আসি কোম্পানির মার্কেট ক্যাপ। তো মার্কেট ক্যাপ হচ্ছে 38,000 কোটি টাকা, তাহলে একটা মিড ক্যাপ কোম্পানি। এবার মার্চ কোয়ার্টারের রেজাল্টটা এখনও আসেনি, চলে আসবো আমি একটু ডিটেলস। 2021 থেকে কোম্পানি ব্যবসা কেমন করছে। 3,100 কোটি বেড়ে 4,300 কোটি, বেড়ে 5,100 কোটি, বেড়ে 5,600 কোটি, এখন 5,776 কোটি, একটা কোয়ার্টার এখনও বাকি আছে। এবার চলে আসবো নেট প্রফিটে। নেট প্রফিট যদি আমরা দেখি 408 কোটি, 490 কোটি, 472 কোটি, একটু কমে গেছে, তারপরে আবার বেড়ে গেছে লাস্ট ইয়ারে 546 কোটি, এখন 522 কোটি, একটা কোয়ার্টার বাকি আছে। ইপিএসও ধীরে ধীরে বাড়ছে। এবারে কোম্পানির কাছে রিজার্ভস আছে 3,341 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 198 কোটি টাকা মাত্র, রিজার্ভসের তুলনায় বোরোয়িং একদম কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ 2,463 কোটি, ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে। টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে। তো চারিদিকে ফান্ডামেন্টাল একদম পারফেক্ট আছে। তো এখন আপাতত ওপর থেকে কারেকশন হয়ে একটা ধীরে ধীরে উপরে যাওয়ার চেষ্টা করছে। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখানে মার্চ মাসেরটা আপডেট হয়ে গেছে। তো প্রোমোটার হোল্ডিং যা ছিল সেমই আছে, কোনো চেঞ্জ হয়নি। এফআইস হোল্ডিংয়ে যদি আমরা দেখি, তাহলে এফআইস হোল্ডিং আগের কোয়ার্টারেও সেল হয়েছিল, এই কোয়ার্টারেও সেল হয়েছে। উল্টো দিকে ডিআইসের হোল্ডিং আমরা যদি দেখি, তাহলে ডিআইস হোল্ডিং আগের কোয়ার্টারেও বেড়েছে এবং এই কোয়ার্টারেও ডিআইস হোল্ডিং বেড়েছে। তার মানে পুরো এফআইসের মালটা কিন্তু ডিআইস কিনে নিয়েছে। পাবলিকের দিকে যদি চলে আসি, তাহলে পাবলিক আগের কোয়ার্টারে কিছুটা সেল করেছিল, আবার সামান্য পরিমাণে পাবলিক বাই করেছে, এবং পাবলিকের কাছে মোটামুটি 11% মতো হোল্ডিং আছে। তাহলে ম্যাক্সিমাম হোল্ডিংটা বড় প্লেয়ারদের কাছে আছে। ঠিক আছে, তো একটা মিড ক্যাপ কোম্পানি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে যেমন টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন থাকে, সেই টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনেকটা দেখা যাচ্ছে এই কোম্পানিটার মধ্যে। ঠিক আছে, তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন এরকম দেখা যাচ্ছে বলে সেটা যে একদমই পারফেক্ট কোম্পানি হবে সেটা আপনার কাছে নাও হতে পারে। সুতরাং আপনাকে স্টাডি করতে হবে কোম্পানি নিয়ে, ডিটেলস বিজনেস সম্বন্ধে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই বিজনেসটা ভবিষ্যতে কোম্পানি আরও গ্রো করতে পারবে কিনা সেটা নিয়েও আপনাকে দেখতে হবে। সমস্ত কিছু দেখার পর তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার, সেটা আমার কথা শুনে একদমই নয়। আমি টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, এবং পুরনো চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও জয়েন করেননি। ঠিক আছে, ওখানে প্রচুর ভিডিও করা আছে, প্লে লিস্টগুলোও আমি আপডেট করে দেবো, সমস্ত কিছুই করে দেবো। তো আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।